কিভাবে কাজ করে? আপনারা কিন্তু উত্তরটা দেন নাই। প্রফেসর ফারজানা ইসলাম আমাদের এই সেবন করা যে সকল ভাইস চ্যান্সেলর পেলাম তাদের তুলনায় ভিন্ন উল্লেখযোগ্য এবং দৃষ্টিগ্রাহ্য হয়। না তোমার বাবা কিরম হলো? নাম্বার 1 উনি উত্তেজিত হন। নাম্বার 2 ওর বাক্য সংগঠন ঈর্ষণীয় রকমের ভাব। আমার থেকে ভালো কিনা এসে আমি পরীক্ষা দেব। সেটা প্রশ্ন কার থেকে বানি। তো ভাইস চ্যান্সেলররা সাধারণত কথা বলতে গেলেই রাশি, রাশি গোবর ছিটাবেন। এরকম যেমন আমাদের একটা মানসিক প্রস্তুতি থাকে। এই প্রস্তুতিতে অধ্যাপক ফারজানা ইসলাম গুরুত্বপূর্ণভাবে অনেক সুসম্মত বাক্য, উত্তেজিত না। আপনারা কি আমার পয়েন্টটা বুঝতে পারলেন? আপনাদের কি মনে হয় নিয়োগের সময় গণতান্ত্রিক বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রধান অথবা মতান্তরে একমাত্র যিনি সকল সিদ্ধান্ত দিয়ে থাকে, পিএম এগুলো মাথায় রাখেন নাই? আমি বরং মনে করি মাথায়। উনি তার এই গুণটাই তুই যে আজকে বলে ঠিক তো? তো আ উনাদের গলায় একটু মাস্টারি করা হচ্ছে। এখন ঠিক করবে। তো আপনি কি পয়েন্টটা ধরতে পারছেন আমার? এখন আমি কেন বেছে নিলাম ভাইস চ্যান্সেলরের এই গুণটা বলবা বা বৈশিষ্ট্যটা বলল যে, কারণ হলো কি এটা খুব ইন্টারেস্টিং। যদি কোনো কারণে এটা হয়ে গেছে হয়তো যদি কোনো কারণে এই যে রাশি, রাশি আপনার গোবর ছিটানি বাক্যমালার একজন ভাইস চ্যান্সেলর আমরা পেতাম। অতীতে আমরা পাই নাই তা তো না। অতীতে আমরা পাই নাই তা না কিন্তু। মানে কয়দিন আগে যদি ভাবেন। তো এবং ভাইস চ্যান্সেলরদের গত ২০-২৫ বছর এটাই হলো ডিফল্ট ব্যক্তিত্ব। তো আমাদের ৯১ তে যিনি ছিলেন উনি মনে পড়ে গেল। মুক্তমঞ্চে এসে তা ঘোষণা দিলেন মতো। ৯১ তে ভাইস চ্যান্সেলর। আমি তখন মাস্টার্স পড়ি। তোমাদের সকল কথাই শোনা হইতেছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি না আজকে কিসের অনুষ্ঠান আপনার? বুঝি আমি তাতাও। জহির চলচ্চিত্র রায়হান ফাংশন। দেখিস কাল সালে জহির চলচ্চিত্র রায়হান ফাংশন হয়েছে কি জহির রায়হান চলচ্চিত্র তোমরা একটা ডিজাইন করতে গিয়ে হয় না যে বক্সের মতো করেছে। উনি অনেকক্ষণ ধরে পড়বেন না। ও ঠিক ঘুরে দাঁড়িয়ে বললেন জহির চলচ্চিত্র রায়হান। সামনে ধরেন ২,০০০ লোক তখন তো মুখ-চোখ দিত স্যাটেলাইট জমানা না মুক্তমঞ্চ ভর্তি লোকে। তবে হাসি মারি তিনি বলল, "আরো একটা খুশির খবর আছে তো। তোমাদের ৫০ শয্যা বিশিষ্ট পার্ক করা হবে।" এক ও ৫০ শয্যা বিশিষ্ট পার্ক এমনকি ৯১ ক্যাম্পাসে এমন কোনো যৌন শাসন ছিল বা ভিকি ছিল আলাদা করে তা না। কিন্তু তারপরেও মানে সবাই জানে এই ভাইস চ্যান্সেলর ইস গোইং টু প্রোডিউস মেনি মানে কমিক্যাল থিংস। কিন্তু তারপরেও ৫০ শয্যা বিশিষ্ট কিন্তু উনার পক্ষে ওইখানে দাঁড়িয়ে ওই আলোতে দাঁড়িয়ে বোঝা সম্ভব হচ্ছে না কি করে। উনি বেসিক্যালি বোঝাতে চেয়েছে যে জাহাঙ্গীরনগরে উনি ৫০ টা বেঞ্চ বানাচ্ছেন। এটাও উইয়ার্ড শাসকদের পক্ষেই সম্ভব। ৫০ টা বেঞ্চ আপনি বসাবেন কোথায়? যদি এখনো তো ক্যাম্পাসে দেখছে। এক হচ্ছে এরকম একটা জিনিস কিন্তু আলাদা। তো ৫০ টা বেঞ্চ মানে তো লাইন দিয়ে তো একটা কুৎসিত জিনিস হতে বাধ্য। সম্পূর্ণ অন্য প্রসঙ্গ। ওটা প্ল্যানারদের প্রসঙ্গ। বাংলাদেশে তো কুৎসিত বানানোর লোক আছে তো। কিন্তু উনি এটা ঘোষণা দিয়ে পপুলার হতে চেয়েছেন। আপনি মানে আসল মোটে না। শয্যা এবং উনি কারেক্ট করলেন না। উনি ৩ বার শয্যা বলতে থাকলেন এবং ২,০০০ লোক ধরেন সম্ভাব্য যে দৃশ্যকল্পনা যে পার্কে শয্যা এবং তার যে মানে এসেনশিয়াল যে তার যে মানে সেক্সুয়াল কনোটেশন এটা সময় পুরা মুক্তমঞ্চে হাসছে আমি তাহিতে বক্তৃতা গায়। ফলে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে ভাইস চ্যান্সেলর পাওয়ার ক্ষেত্রে আমাদের ঐতিহাসিকতা খুব বেশি মানে সন্তোষজনক না। দীর্ঘকাল অথবা হতে পারে যে সরকারসমূহ কিভাবে যেন শর্ট লিস্ট করে ফেলে। জি, আপনি তো চারটিখানি কথা না। জগতে এত লোকের মধ্যে থেকে এই ধরনের লোকগুলো খুঁজে বের করতে পারা। কিন্তু তার মানে এখানে যে তৎপর গোয়েন্দা বাহিনী থাকে নিশ্চয়ই, যারা এলার্ট করে দেয় যে ভালো হবে। কলিমুল্লাহ সাহেব সেদিক থেকে ধরেন মানে আ মানে কি বলা যায়? স্টিল হি ইস এ জিনিয়াস মানে আপনি নট মেনি সকল ভাইস চ্যান্সেলর এত চেষ্টার পরেও কিন্তু সরকার ৩০ টা বিশ্ববিদ্যালয়ে কলিমুল্লাহ সাহেবের মতো ভাইস চ্যান্সেলর দিতে পারে নাই। উল্টো দিক থেকে ভাবলে সরকার যদি কেসটাও পারেন সেটা বলতে হয়। অনুগতদের ভেতর থেকে বাংলা উত্তরীকে না হয়ে বাংলা বলতে পারেন এবং সম্ভবত বাংলা। ১০ টা বিশ্ববিদ্যালয় দিতে পারবেন না। ডু ইউ গেট মাই পয়েন্ট? ডু ইউ গেট মাই পয়েন্ট? আমি এতক্ষণ ধরে যে এই মজাগুলো করছেন পয়েন্ট রাখতেন। যদি যদি যেমন কিনা কলিমুল্লাহ সাহেবের মতো এরকম মাস্টারপিস উনি ২০ টা ক্যাম্পাসে দিতে পারবেন। এখন ওই পিস বানানো খুব কঠিন। হ্যাঁ? মানে আউটস্ট্যান্ডিং যত্ন প্রয়োজন। এখন আমি
ওনার জীবনে উনি তো কখনো বায়োগ্রাফি লেখেন, উনি বলতে পারবেন যে আমাকে বড় করবার পিছনে সামরিক বাহিনীর কার জীবনের কাছে, এবং পরিচয় উনি কিন্তু মহিউদ্দিন আলমগীরের। অ্যান্ড নট সারপ্রাইজিংলি ওনার আপন মামা আমার ইন্টেলেকচুয়াল কারিগর। যদি আমাকে বলেন বড় হওয়ার পরে তোমার আর্কিটেক্ট মানে মেন্টর কার? ডিকে জাহাঙ্গীর এবং রেনু আহমেদ আমার প্রকাশ্য এবং মানে স্থিত অবস্থা। আর এখানে তো আপনার ত্যায্যপুত্র করে দেওয়া যায় না। কোন মতো ছাত্র চায় না, এটা তো বলা যায় না। কিন্তু আমার জন্য বুড়ো হচ্ছেন দুজনা। আর বিকে জাহাঙ্গীর হচ্ছে কিন্তু কলিমুল্লাহ মামা। তাহলে দেখেন এই মামা কিছু করেন নাই, এটা আল্লাহর মায়ের। ওনার এই ভাইগনাও আছে, আবার আমি ছাত্রও আছি। এখন যাই হোক, কিন্তু যেমন কিনা সরকারের পক্ষে ২০টা বিশ্ববিদ্যালয়ে পলিমুল্লাহ সাহেবের মতো এরকম মাস্টারপিস প্রোভাইড করা সম্ভব না। ঠিক একইভাবে বাংলা ভাষাটা বলতে পারেন এবং কোনো পরিস্থিতিতে উত্তেজিত হন না। যদি এটা প্রশংসা হিসেবে দেখেন, দেখলে আসে যায় না কিছু আমার। কিন্তু এই বৈশিষ্ট্য তার মানে লক্ষণীয়। এই লক্ষণীয় বৈশিষ্ট্য যদি ১০ জন ভাইস চ্যান্সেলর হাজির করতে হয়, সেটাও কিন্তু সরকার পারে। মানে অনুগত থেকে তো। ফলে আমরা কিন্তু একটা ট্রিকি সিচুয়েশন এর মধ্যে আছি, যেখানে শুধুমাত্র পলিটিক্যাল সিস্টেমে যেখানে প্রশ্ন ছিল, পলিটিক্যাল সিস্টেমের নাম দিয়ে কিন্তু আমরা সংকটটাকে ধরতে পারছি না। আপনার পঞ্চগড়ে যখন আপনার চাচা জিজ্ঞেস করবে, তোমার তো এখন একজন না মহিলা, ওনারা তো এই ভাষায় বলবেন, মহিলা আছে। উনি তো হচ্ছে নামজাদা ফেমিনিস্ট, তাই না? আমি আমার জ্ঞাত এগুলো বলছি। যেগুলো আমি মুখোমুখি হয়েছি সেগুলোর কথা বলব। এবং ১ম বিষয় হচ্ছে উনি দুর্দান্ত শিক্ষক। আমি ৮৭ তার ক্লাসরুমের ছাত্র ছিলাম। ওর শিক্ষকতার এনার্জি, বলবার ক্ষমতা, হাসিমুখ এবং উদাহরণ দেওয়া অসাধারণ। এবং শেষ কবে তিনি আন্তরিকভাবে কোনো ক্লাস নিয়েছেন সেটা আসলে প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয় হতে পারে। সেটা আমার আগ্রহ নেই। ফলে দেখেন আমরা কিন্তু একটা সমকালীন ইতিহাসকে ডিল করছি। সমকালীন না, ৩০ বছর তেমন কোনো সময় না। আমি ৩০ বছর আগের কথা বলছি। কেটে দিই ৩০ না ৩২, ৩৩। উনি আমার ক্লাসে দুর্দান্ত শিক্ষক। তিনি বাইরে গেলেন, ফিরলেন। উনি ধীরে, ধীরে ক্যাম্পাসে পাওয়ারফুল পলিটিক্স আসতেন। স্টিল উনি লোকজন যাই ভাবুক না কেন, তিনি সরকারের জন্য ২ টার্ম ১ম নারী লিড করলেন। তার থেকেও বড় কথা হলো যে তিনি সবচাইতে প্রথমত এখন সাংবাদিকদের ভিতরে এই অর্থে ধুরন্ধর উপস্থাপন করছেন, আপনারা ভুল বুঝবেন। মানে সাংবাদিকতা খোদও তো একটা গত ২০ কয়েক বছর আগে প্রশাসনগুলো, সকল প্রশাসনে সাংবাদিকদের ভেতরে আসলে নিজেদের অনুচর বৃদ্ধির একটা প্রচেষ্টা নিয়েছে। এবং সেই কারণে পত্রিকার সংখ্যাও বেড়েছে, এটা হচ্ছে বাস্তবতাতে, এবং সাংবাদিকও বেড়েছে। বেসিক্যালি সাংবাদিকদের বড় অংশই প্রশাসনের আপনার একান্ত গোয়েন্দা হিসেবে কাজ করত। এটাও আজকের কথা। এটা হচ্ছে আপনারা যারা সাংবাদিকতার জনগণতান্ত্রিক বিপ্লবের অংশ হিসেবে দেখেন, তারা মাথায় রেখেন আইনজীবীও যেরকম কিনা আপনার মামলা খাওয়া আ গ্রামীণ কমিউনিস্টকে বের করে বিনে পয়সায় এমন আতপেটাকে এরকম আইনজীবী আছেন। আবার কর্পোরেট ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আইনজীবী আছে। কোনো পেশা, কোনো কিছু প্রমোট করা। সাংবাদিকদের ভেতরে বেসিক্যালি এই ক্যাম্পাসে অন্তত আ ৯৩-৯৪ পর থেকে এটা ছাত্রদলের বুদ্ধির শিকার। আ এবং পরে সেটা একদম কি বলা যায়, এটা মড়কের আকার লাগে। এমন তো ক্যাম্পাসে সাংবাদিকের সংখ্যা যদি ১০০ র উপরে, তাও অবাক হব। বেসিক্যালি এই সাংবাদিকদের সংখ্যা বৃদ্ধি করা শুরু হয়েছিল আপনার যাতে করে যারা সিস্টেমকে ক্রিটিক করে তাদের খবরগুলো প্রশাসনকে দেওয়া। সোজা বাংলায় বললে টিকটিক। তো এবং একই সাথে আবার আপনাদের ডিবিও সাংবাদিক অনেক কমপ্লিকেটেড নেটওয়ার্ক আছে এখানে। বাংলাদেশকে বুঝতে গেলে ওগুলো আছে। ফলে নামকরণে আমি নামকরণে নাম সমাজতন্ত্র হবে বা হবে না ব্যাপার না। একনায়কতন্ত্র হবে বা হবে না ব্যাপার না। সম্পদের প্রশ্নগুলো আরো ফান্ডামেন্টাল, এবং এই মুহূর্তে একটা কোনো রাষ্ট্রের পক্ষে কার চতুষ্পার্শ্ব ঠিক আলাদা হয়ে থাকার সামনে একটা অনেক ধরনের পাল্টা মানে সে কারণে কোনো থিওরিস্ট মনে করে যে যদি আদৌ কখনো বিত্তবাত্মক তৎপরতা হতে হয় আগামী, সেটা হবে শুধু গ্লোবাল। এইখানে আপনাদের মন খারাপ হতে পারে। এখানে আসলে ইসলামিস্ট গেরিলারা কমিউনিস্ট গেরিলাদের থেকে এগিয়ে আছে। এগিয়ে আছে মানে প্রস্তুতি অর্থে বলছি। আমি বলছি যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ড এগিয়ে আছে। কারণ হচ্ছে যে খেয়াল করে দেখেন কমিউনিস্ট মুভমেন্টেও কিন্তু গ্লোব একটা অখণ্ড গ্লোব। যে কারণে দুনিয়ার মজদুর এত স্লোগানস তো এমনিতে আসে নাই, হ্যাঁ? মানে ইন্টারন্যাশনাল এবং মিডল ক্লাসে ইন্টারন্যাশনাল স্তর টেস্টের পরীক্ষার ইন্টেলিজেন্স ঘটনাচক্রে খুব ভিন্ন কনটেক্সটে উম্মার ধারণা কিন্তু ন্যাশন বাউন্ডারির বাইরের ধারণা। যেখানে বলছিলাম ওরা এগিয়ে আছেন, সেটা হচ্ছে যে ওনাদের নিজেদের ভেতরকার সংকট সত্ত্বেও ওদের ধরেন মানে ওই আমি বলতে চাইছি যে
1960 সালেও যখন ম্যালকম এক্স শুরু করে, আপনি যাই নাম দেন না কেন, মানে আপনি তো এটাকে ইসলামিস্ট না বলবেন না। তার কারণে কনভার্টেড ছিল, উনি নিজেকে বলছিলেন মুসলিম। তাহলে আপনার কিন্তু ট্র্যাক ব্যাক করতে হচ্ছে কিন্তু মানে ব্ল্যাক প্যান্থার মুভমেন্ট পড়তে। মানে দিস ওয়ে অর দ্যাট ইসলামিস্ট মুভমেন্ট, র‍্যাডিক্যাল মুভমেন্ট, তাই তো? ওদিকে হিজবুল্লাহ, এদিকে আমি বলতে হচ্ছে এদের ভিতরকার অনেক সংকট থাকতে পারে এবং খোদ ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের একাংশ। আ ইস তো এই ইন্টারন্যাশনাল গেরিলা হওয়া এবং রাষ্ট্রদ্রোহ আঁতাত তৈরি করা, আর সে কারণে আপনারা শুনতে পান যে আপনার গ্রামের লোকই চলে গেছে আফগানিস্তান। এটা পক্ষ-বিপক্ষ, ভালো-মন্দ কিংবা কার কি কনসেপশন সেটা প্রসঙ্গ না। আমি বলছিলাম যদি আমরা আলোচনার স্বার্থেও রাখি যে দুটো পলিটিক্যাল স্ট্রিম যেখানে কিনা কমিউনিস্টরা আছেন এবং ইসলামিস্টরা আছে, তাহলে আসলে অ্যাক্রস দ্য গ্লোব সংহতি তৈরি করার ক্ষেত্রে ইসলামিস্টদের আ গত ২-৩ দশকে অভিজ্ঞতা বেশি। অ্যাক্রস দ্য গ্লোব সংহতি। আমাদের হাল এই যে ফেসবুকেও আপনারা বামপন্থীরা সেই কয়জনে আছেন যারা ক্যাম্পাসে দেখা হয়। মানে লাতিনে আমার কোনো লাতিন আমেরিকার কোনো মার্কসিক বন্ধু মানে ওপেন তাও নাই। কারণ এটা একটা চুয়ং করে ফাঁকি। আমার কোনো আফ্রিকান মার্কসিস্ট বন্ধু নেই। কোনো আফ্রিকান বন্ধুই নেই। কথার কথা। যতদিন বেরোতে পারে। পশ্চিম বাংলার গুনলে ২৫ জন বেশি হবে না। দেখেন শুভঙ্করের ফাঁকিটা কোথায়? অথচ আমরা জানি যে গত ২০ বছর ধরে আমরা সাইবার দুনিয়াতে আছি। এখানে যে কেউ যে কারোর সাথে কানেক্ট করতে পারি। করে দেখেন। করতে পারছেন না? আমি পয়েন্টটা কি বোঝাতে পারছি? তাহলে দেখেন আবারও ফিরি। আমরা তাহলে কিসে বাউন্ড? দিস ব্রেইন ইস বাউন্ড টু পঞ্চগড়ের উপর। দেখে না? আমাদের তাহলে আইডেন্টিটিতে মারাত্মক ফ্যাসাদ আছে। আপনাদের না হয় বয়স কম। আমি তো বয়স্ক, খোলা মনে এবং আমি কৈৎসকল মানে সাইবারে টিপে বন্ধু হতে আগ্রহী। তৎসত্ত্বেও আমি এখন পর্যন্ত ঢাকার বাইরে একটুখানি কলকাতা ছাড়া কোনো অঞ্চলের লোকজনের সাথে সাইবার স্পেসে যোগাযোগ তাহলে আপনি বুঝতে পারছেন যে কত শুভক্ষরে পাখির ভিতরে আছে। বাস্তবতা হলো এই যে অথচ এখন থেকে ৬০-৭০ বছর আগেও 60s 70s এ আপনার আফ্রিকার একাধিক রাষ্ট্র, পূর্ব ইউরোপের থেকে আসা লোক, এদিকে টার্কিশ কমিউনিস্ট, তো ওদিকে ইরানীয় কমিউনিস্ট। মানে যখন কিনা মেইল চালাচালি করা যেত না, তখন রাদার কমিউনিস্টদের অনেক দূরে গেছে। নিখিল তার একটা ছাপ পাবেন আপনারা। এই এমনকি দেখবেন কবিতাতেও ছাপ। যেগুলো এই যে আফ্রো আ বাংলা বাংলাদেশীয় কবিতা পরিষদ, কিউবান বাংলাদেশ সংস্কৃত কবিতা পরিষদ। মানে কোথাও না কোথাও সংহতির প্রচেষ্টা করেছি। খানিকটা মস্কো কমিউনিস্ট পার্টির স্পন্সর, কিন্তু মোর দ্যান দ্যাট আসলে ইউনিভার্সিটি গুলোর স্পন্সর। তো বৃহৎ শক্তি থাকা না থাকার এই পার্থক্যগুলো থাকে। ফলে সরল কোনো জবাব বাইরের কথা যদি বাদও দেয়, ক্যাম্পাসেই কালকেই যদি ক্যাম্পাস খোলে, ছাত্রলীগের ৮-১০ টা মানে উপপক্ষ আছে সত্ত্বেও যদি কোনো কারণে সেন্ট্রাল থেকে না মানা থাকে অন্য কথা, কি কোনো কারণে ওদের প্ল্যানই হয় যে সাধারণ ছাত্র বামপন্থী সাংস্কৃতিক কর্মীদের একটা পেটাই দিয়ে ক্যাম্পাস উদ্বোধন করবে। এটার কোনো মানে আমরা কোনো বিরোধিতা করতে পারব? আর বুঝতে পারছেন? এতটুকু ক্যাম্পাসই তো পারব। ফলে এটা নিয়ে আমাদের অনেক ভাবা লাগতে পারে। কি কেন জনগণতান্ত্রিক আন্দোলনের দশাগুলো গতিপ্রাপ্ত হচ্ছে না কমতি পেশে? কিন্তু সম্ভবত এটাও মাথায় রাখতে বলব যে দেখেন কাউন্টার ইনসার্জেন্সি মারাত্মক। বাংলাদেশে গত ৩০ বছর ধরে শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট মারতেই কয়েক হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। আমি জানি আমি অন রেকর্ড কিন্তু আমি বলছি এই আজকের রাত তো চিতা কোবরার কনসিকুয়েন্সেস, তাই না? চিতা তৈরি হয়েছিল মাটির তলের কমিউনিস্ট খুঁজে বের করে মারা হচ্ছে। বিশ্বাস করেন চিন্তায় করে দাঁড়াতে পারবে না। তো আমি বলছি যে এখন যদি কেউ জিজ্ঞেস করে তুমি তাহলে মাটির তলে কমিউনিটির প্রতি তোমার মানে সমর্থন আছে? তো মানে এই প্রশ্নের কোনো মানে হয় না। আমার কি ৭০ জন মন্ত্রীর কোনো সমর্থন আছে? মতিয়া চৌধুরী নাকি কাঁচা ব্যাগে বাজার করতে দেন, ঠিক আছে? পছন্দের মন্ত্রী হলেন আমার। বা জনৈক পছন্দের আর কি কারণ থাকতে পারে? তো তার মানে মন্ত্রীও যেমন ৭০ জন একরকমের নাই সেই কথাটা কিছুক্ষণ আগে বলার চেষ্টা করি। আন্ডারডগ কমিউনিস্টও একক। আমার কোনো বলতে কোনো দ্বিধা নাই। প্রচুর আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট আমার শ্রদ্ধাভাজন ছিলেন।
তো বাস্তবতাটা হলো যে হাজার, হাজার করে টাকা খরচ করা হয়েছে একদম পঞ্চগড় থেকে শুরু করে বরিশাল পটুয়াখালী পর্যন্ত। এখন হঠাৎ করে ঢাকার চিজকেচোর, জর্দা ব্যবসায়ী কি বলে ইয়াবা ব্যবসায়ী কি এবং তাও ৳১০ মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন ইয়াবার মতো ব্যবসা আপনার আমার কাজ। আপনি এরপর বড়জোর সেবন করতে পারতেন। আমার আগ্রহ না। কিন্তু আমি বোঝাতে পারছি? আমরা খোলা বাজারে কিনতে পারতে পারি। এই চেইনের কোনো সম্ভবই না আপনার এত বড় চেইন। এটা তো থাইল্যান্ড থেকে আপনি আনতেই পারবেন না। না আপনাকে আমাকে ধরে নিয়ে সামনে হাজির করে টিভিতে দেখালেই বা কি? আর পিছনে যে দেশাত্মবোধক সঙ্গীত বাজালেই বা কি? এর ফলে এখানে পুরো শুভঙ্করের ফাঁকি আছে। তো ফলে যারা কিনা জনগণতান্ত্রিক সারা বিশ্বে তাদের একটা গ্লোবাল আপনার নিপীড়ন চলছে তা মাথায় আমি আপনাদের মন খারাপ হতে পারে যে তুচ্ছ প্রশ্নে এতক্ষণ আলাপ করব। কিন্তু আপনাদের আমার মনে হয় না যে কারোর অপ্রাসঙ্গিক মনে হলো আলাপ। আমি উছিলা করলাম। মানে আমরা এই ছোট জায়গাতেও দেখতে পারি যে আমাদের চ্যালেঞ্জে যথেষ্ট সামর্থ্য প্রস্তুত। আমি দেখবা যখন আমাদের সামর্থ্য কম তখন সেটা নোট করা। বিশ্বাস করুন এটা কোনো ক্ষতি না। মানে অন্তত একদিন করব জয়ের তুলনায় এবং এখন লাইফ বয়ের একটা জিঙ্গল রয়েছে এটা। হেন লোক নাই পৃথিবীতে। পৃথিবীতে হেন লোক নাই যে ইন্ডিয়া অলিম্পিকে ২ টা তামা নাকি পাইছে। ওটাতেও পিছনে আমরা করব জয়। লাইফ বয়ের বিজ্ঞাপনে ঠিক আছে সবাই যখন জয় করবে আমি পরে যেটা হতে রাজি। তবে আমি এই ধরনের লোক। আপনার তো পয়েন্টটা ধরতে পারছেন? যে তোরা জয় করবি আচ্ছা জয় কর। তোরা জয় কর আমি পরাজিত হব। মানে এই সার্কাসটাও আমার কাছে মনে হয় যে এটা ক্ষতি নয়। কারণ যে যখন সকলে আপনার অর্কেস্ট্রেটে মানে অগণতান্ত্রিক সিস্টেম তখন দেখতে পারা আমি কাজের মনে করি যে একটা আশু পরাজয় আসে। আপনি আমার পয়েন্টটা ধরতে পারছেন? কারণ বিশ্বাস করুন পরিশেষে এক জেনারেশনে পৃথিবীর ইতিহাস মীমাংসিত হয়। আর ২ হলো এটা যতই শুনতে মন খারাপ হোক না কেন আমাদের, সেটা ক্যাম্পাসে না, পৃথিবীর ইতিহাসেই কখনো ইনসাপোর্টটা এটা একটি মর্মা। এটা সবচাইতে ফ্রাস্ট্রেটিং যারা কখনো মানে ভাবেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি একা থাকলে আমার সবচাইতে মানে বেদনাবিধুর আ মানে ভাবনাই হচ্ছে এইটা। এই পৃথিবীর ইতিহাসে কোনো ইনস্টাপেটে নাই। সিম্পলি নাই। এবং নাই যেহেতু সেই কারণে আরো বেশি কঠিন হয়ে দাঁড়ায় যে প্রতিপক্ষ নির্ধারণে। মানে একেবারেই ধরেন ইমিডিয়েট রাষ্ট্রের মানে ক্যাম্পাসে একজন ভাইস চ্যান্সেলর তার সাঙ্গপাঙ্গ ওনাদের তো আচরণই যথেষ্ট বা মন্ত্রী মিনিস্টার, তাই তো? আদারওয়াইজ আপনি তো প্রতিপক্ষ নির্ধারণ করে করতেই। আমি আমার বাসায় যিনি ওই যে মাসে একটা টাকার বিনিময়ে কাজ করতে আসে, উনি এসে বললেন যে, আ "ছেলে কালকে রাতে ফিরতে দেরি করেছে। কারণ কি?" কারণ ছেলে আ রক্ত দিতে গেছে। উনি বলল, "ও ছেলে বলছে সোহরাওয়ার্দীতে।" শুনে তো আমার জান বেড়ে গেছে। কয় জায়গায় বলেন? জান বেড়ে গেছে। পরে শুনলাম যে ওর বাইরে আছে, ভেতরে ওর বন্ধু। এতক্ষণ শোনার পর তো জিজ্ঞেস করতে হবে, ভেতরে বন্ধু মানে? ছেলে ডেলিভারি কাজ করে সাইকোর। বলল যে, পিকআপ চাওয়াবো। আর যে ছেলেটা পিকআপ চাওয়া পড়েছে সে পেট-টেট কাটা হয়েছে তার। তার রক্ত লেগেছে ১ম রাতেই ৪ ব্যাগ এবং অবশ্যই এখন সে আইসিইউতে আছে। কোত্থেকে টাকা পয়সা আল্লাহ জানে। এই ২১ বছরের ছেলেটার উপরে তার মা আর তার ছোট বোন খায়। তো যেহেতু আমার বাসায় যিনি কাজ করেন তিনি মাঝেমধ্যেই তিনি আ আল্লাহ ভক্ত তো। উনি তাই আমি বললাম যে, আ আমি এই গল্প শুনে আপনাকে কিছুই বলব না। কিন্তু আমার মনে হচ্ছে যাত্রীরাও যখন ইনসাফের কথা বলে, ভাবে, মানে ইহজগতে এই পরিমাণ বেইনসাফ যে করতে পারে, ওনার তো একটা প্রশ্ন থাকে যে, "ভাইয়া এরকম কেন? একই তো হিন্দু মুসলমানের ফ্যামিলি আমার।" কিন্তু আমি তাকে কিছু বদলাতে চাই। কিন্তু উনি বুঝেও পারে না যে উনার মনে যেহেতু মনে হয় ভাইয়া ভালো মানুষ, মানে ভালো মানুষ এবং অবিশ্বাসী ২ কম্বিনেশন উনি মেলাতে পারেন না। এটা বহু লোকের সমস্যা। বিশ্বাসী মাত্র ভালো মানুষ হওয়ার কথা। আমি মাত্র তাকে বললাম যে, যে লোক একবার পরকালে শাস্তি হবে বলা হয়, ওই পর্যন্ত ধৈর্য নাই। ইহকালেই ২১ বছরের বাচ্চার ঘাড়ে থাকা এক মা আর বোন তাকে অ্যাক্সিডেন্ট করাতে পারে। এই লোকের প্রজা হওয়ার কি কারণ থাকতে পারে? আপনি আমাকে ২ টা কারণ বলেন। বলল, "কোনো কারণ নাই।" বলে সে রান্না করতে চলে গেল। Do you get my point? মানে একটা হিংস্র এ এস এ আমার জন্য প্রশ্নটা কিন্তু আপনার নাস্তিক আস্তিকের না। প্রশ্নটা ক্রিটিক্যাল জাজমেন্ট। নাস্তিক আস্তিক হলে তো ওর সাথে আগেই বেঁধে যেত। প্রশ্নটা ক্রিটিক্যাল জাজমেন্টে। যদি আপনি ইনসাফ নিয়ে ভাবতে থাকেন, তাহলে ২১ বছরের এই ছেলেটার আহত হওয়া কোনো ইনসাফের মধ্যেই পড়ে না। আর যেখানে সাইকেল চালিয়ে তার বোন আর মাকে জ্বালায়। তো
ফলে যেটা হয়েছে যে ইন কনটেক্সট আমার মূল পয়েন্টটা ছিল এখানে। ইন কনটেক্সট আপনার মিত্র কে তার আসলে কোনো পূর্বসূত্র না। এখন কি আমার কথার অর্থ বেরিয়ে গেল? ওইখানে যখন কিনা আমরা ২ জনে মিলে মানে আমার গৃহশ্রমিক আর আমি ২ জনে মিলে আমার না দেখা, তারও না দেখা ২১ বছরে গত রাতে অ্যাক্সিডেন্ট করা একটা লোকের ব্যাপারে বেদনাবোধ করছিলাম। তখন আমাদের ঐক্য হবার জন্য বিধাতা কোনো বাধা হয় না। বরং তিনি সবচেয়ে ভালো সুযোগ প্রদান করেছেন এই কারণে যে আমি তার ব্যাপারে ১ম যে যুক্তি পেয়ে দিলাম সেটা তোকে কেয়ার। যদি পরকাল পর্যন্ত নিয়ে চটকাবে এইটুকু ধৈর্যও কারো না থাকে। ১ম বিষয় হচ্ছে যে আমি অনেককে যেটা বলি, আপনারা লক্ষ্য করে দেখবেন যে তাহলে সংঘর্ষ এবং সংহতি কিভাবে দাঁড় করানো এটা। যেমন ধরা যাক অনেকেই জিজ্ঞেস করেন, "তাহলে কি আপনি জানেন এগুলো তো খুবই প্রভোকেটিভ প্রশ্ন।" তাহলে আমি বিশ্বাস আমার উত্তর হয় যে আমি নিষ্পত্তি করে ফেলেছি। তিনি আমাকে এবং আমি তাকে হাঁটাবো না। তিনিটা ঈশ্বর। এখন আপনাদের কারোর মনে হবে উত্তরটা কৌশলগত। তা আমাকে যদি জিজ্ঞেস করে, প্রথমত কৌশল তো কোনো খারাপ জিনিস না। কৌশল তো স্ট্র্যাটেজি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার বিশেষ করে আমার এর থেকে কোনো সৎ উত্তর মনেই হয় না। কারণ বিষয়টা হলো আপনি মাথায় যাকে রেখেছেন, তাকে আমি আপনার মাথায় ঢুকে খোঁচাবো কিভাবে? তাহলে প্রশ্নটা হতে পারে আমি আমার তাকে মাথায় কিভাবে রাখবো? ফলে আমি যখন প্রশ্ন করছি হেঁয়ালিটা বাদ দিয়ে ভাবুন যে আমি তার সাথে সম্পর্ক নির্ধারণ করেছি। তিনি আমাকে আমার রাজ্যে খাটাবেন না। আর আমি তাকে তার রাজ্যে খাটাবে না। এই এই রকমের চুক্তি হওয়ার পর বিগত ৩৫ বছরে ঈশ্বর ওকে খাটান না। এখন ওই পক্ষের শ্রোতার জন্য এটা উত্তর হিসেবে ঠিক ওই মাল্টিপল চয়েসে পড়ল না। কিন্তু আপনার কাছে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি মিথ্যা বলে এবং আমি কোনো ধূর্ততারও আশ্রয় একদম অরিজিনাল ব্যাপারটা এরকমই ছিল। আমি তো এখানে ভাববো না। না, কারণ আমাকে হেল্প করে না। তো আমি শৈশব থেকে দেখে আসছি আ ধরুন কথার কথা শাস্তিপ্রবণ ঈশ্বর। শাস্তিপ্রবণ তো আমার বাপই পছন্দ না হবে না। ঘটনাচক্রে আমার বাবা খুব নম্র ছিলেন। যদি না হতেন, তো আমার বাবাকেই ত্যাগ করত। আপনি আমার কথা বুঝতে পারছেন? কথায় থাবড়া দিবে, এই করবে, বারবিকিউ বানাবে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। এরকম একজন শাসক কিন্তু করবোটা কি? আপনি এখন একতন্ত্র বোঝাতে পারবেন। আমার জন্য বরং ওই এখন একতন্ত্র অনেক কাজের, যিনি কিনা গ্রিপ করে রাখছেন এবং নিশ্চিত করছেন যে প্রত্যেকের মানে আপনার প্রভিশন গুলো ব্যবস্থা মতামত তিনি আসবে না ডিস্ট্রিবিউশন করে। মানে আপনি ইন কনটেক্সট ওটাও কিন্তু আপনাকে হেল্প করছে। আপনার আমি কি স্পষ্ট করতে পারলাম? ফলে পরিশেষে বোধহয় আমাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আমাদের ইয়ের কি বলে যে আমাদের প্রস্তুতি সাপেক্ষ, কনটেক্সট সাপেক্ষ প্রস্তুতি কনটেক্সট খুব যে কখন কোন পরিপ্রেক্ষিতে আমরা সম্পর্কিত সংহত। আমার ধারণা আমি ঘন্টা ৩ বক, বক করেছি, তাই না? বাজে কটা বলেন তো?